রানীর অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাথারি মেরেছেন, কারো কথা শুনেননি। রেদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছেন, রানী গর্ভবতী এই খবর বাহিরে বের হলে সব কয়টাকে খুন করবে। মগা, মদন, লতিফা, রিনু ভয়ে আধমরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ যদি বাইরে এই খবর বের করে, নিশ্চয়ই সবাই তাদের ভুল বুঝবে। রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে, সারা গায়ে মারের দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন। খলিল হাওলাদারকে বারবার পাষাণ বাপ বলে আখ্যায়িত করছেন। পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফারিনার হাতে দিল। ফারিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন। রানী কিছুতেই চোখ খুলছে না। লাবণ্য ফুপিয়ে কাঁদছে। রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক, তবে ভালো তো বাসে। দরজার বাইরে থেকে শুনেছে রানী চিৎকার। রানী চিৎকার করে ডাকছিল, আম্মা, দা ভাই, লাবণ্য কই তোমরা? আব্বা মাইরা ফালাইতেছে, বাঁচাও তোমরা আমারে। লাবণ্য কই তুই? আম্মা। দরজা সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে, ডেকেছে। খলিল হাওলাদার সাড়া দেননি। এক নিঃশ্বাসে মেরে গেছেন। রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন। রাগের বশে রানীর তলপেটে বেশি আঘাত করেছেন। আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে। পদ্মজা আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করেছে, আল্লাহ দোহাই লাগে আপনি এসব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার, পারেনি। যখন কড়া দানার জন্য প্রস্তুত হয়, তখন খলিল হাওলাদার বেরিয়ে আসে। রানীর গলার স্বর থেমে যায়, আর শোনা যাচ্ছে না। সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে পড়ে আছে, শরীর রক্তাক্ত। আমিনা রানী বলে চিৎকার করে উঠবেন, ছুটে আসেন রানীর কাছে। মগাকে পাঠানো হয়েছে কবিরাজ নিয়ে আসতো। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারও নিচে আসেনি। রানী গর্ভবতী শুনে সেই যে উপরে উঠেছেন, আর আসেনি। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি? এতই কঠিন মন? কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলে ফারিনা আমেনাকে বললেন, সেরির বিয়া দিতে কইছিলাম, দিদি না। সেরির কথা শুনছিলি তোরা, এখন তো মজা বুঝতেই হইব। 20 বছরের যুবতী সেরি এখন বাপের ঘরে থাহে? আমিনা কিছু বলতে পারলেন না, আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মজিদ ঘরে প্রবেশ করেন। ফারিনাকে জিজ্ঞাসা করলেন, মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথীকে। পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘুমটা টানা। ফারিনা রানীকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার বাপ কেডায়? রানী কিছু বলছে না, ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ বেয়ে জলের ধারা নামছে। ফারিনা তেজ নিয়ে বললেন, কিরে সেরি, এখন কথা আয় না কেন? বাচ্চার বাপের নাম কি তা কইবি তো? বিয়া তো তেমন লাগবো। তবুও রানী চুপ, তার কান্নার বেগ বেড়ে যাচ্ছে। মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন, লাবণ্য। লাবণ্য কেঁপে উঠল। মজিদ জিজ্ঞাসা করলেন, তোর তো জানার কথা, একসাথে থাকিস, কার সাথে রানীর সম্পর্ক ছিল? লাবণ্য মাথা নত করে দাঁড়ায়, আর চোখে রানীকে দেখে। রানী অন্যদিকে তাকিয়ে আছে। লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত। মজিদ ধমকে উঠলেন, লাবণ্য, সত্য বল, কিছু লুকোনোর চেষ্টা করবি না, তাহলে তোরও এই দশা হবে। লাবণ্য ভয়ে চোটে গড়গড় করে বলতে থাকলো, আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে। দুজনে প্রায় দেখা করে বাড়ির পেছনে খালের পাড়ে, অনেক বছর হয়েছে প্রেমের। রানীর কান্নার শব্দ বেড়ে যায়। ফারিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বলল, এই সাইডে চুপ কর, এখন মেলাইছোস কেরে? কুকম করার সময় মনে আসিল না? আমারে কইতে পারলি না তোর আব্দুলের পছন্দ? আর আব্দুলই কেমন ধাসের মানুষ, প্রস্তাব লইয়া আইতে পারে নাই, তোর ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে। নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল। রানী কাঁদতে কাঁদতে বলল। ফারিনা পাল্টা বললেন, কয়দিন তোর সয় নাই? খারাপ সেরি কোহানকার। আমির ঘরে ঢুকতেই মজিদ কণ্ঠে বললেন, আব্দুলরে ধরে নিয়ে আয়। আমির অবাক হয়ে বলল, আব্দুল করছে এই কাজ? ও তো এমন না, মুখ দেখে বোঝা যায় কেমনে? আমির উত্তরে কিছু বলল না। রানী আহত দুর্বল শরীর নিয়ে বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবেমাত্র। রানী আমিরের পা ধরে বসে পড়ে, আপত্তি করে বলল, দা ভাই, ওনারে কিছু কইরো না, ওনারে মাইরো না। আমি তোমার পায়ে পড়ি। ও কাকা, আমারে মারো, ওনারে মাইরো না। কি পাগলামি করছিস, পা ছাড় রানী, দা ভাই, দোহাই লাগে। আমি রানীকে 2 হাতে তুলে দাঁড় করালো। এরপর কোমল কণ্ঠে বলল, কিচ্ছু করবো না, শুধু নিয়ে আসবো, বিয়ে পড়িয়ে দেব। সত্যি দা ভাই, সত্যি। রানীর হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে। আমির বেরিয়ে যায়। মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন। রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদ্মজা ধরে ফেলে। আমিনা ফারিনা এগিয়ে আসেন, তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। বিয়ে হবে শুনে ভিতরে ভিতরে রানীর খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগে সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয়েছে। যখন যেখানে যেতে বলেছে তখন সেখানে গিয়েছে, দ্বিতীয়বার ভাবেনি।
অন্ধভাবে ভালোবেসেছে। কতদিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে অবশেষে। রানী নিজের অজান্তে পাকা হাসে, তৃপ্তিকর হাসি, কিছু পাওয়ার হাসি। উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল এই হাসি বেশিক্ষণ থাকলো না। বিকেলবেলা আমি দুঃসংবাদ নিয়ে ফিরলো। আব্দুল খুন হয়েছে গত রাতে। মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রানীর কানে কথাটা আসতেই চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায়। নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছার প্রদীপ। পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায়? এত কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায়? আগের খুনগুলো খুনি কি আব্দুলেরই খুনি? পদ্মজা চেয়ার টেনে বসে। মাথা ব্যথা করছে খুব। রক দগদগ করছে। চোখ বন্ধ করে ভাবে, এই অলন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে? ভাবতে গেলে শরীর কেমন করে। শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হয়ে কুল কিনারা না পাওয়া যায়।